নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকে বা বিভিন্ন বই থেকে পড়াশোনা করে আমরা এটাই জেনেছি যে স্বাস্থ্যই সম্পদ, সব থেকে বড় আমাদের অর্থ আমাদের এই স্বাস্থ্য। যদি স্বাস্থ্য আপনার ভালো থাকে তাহলে সব থেকে বেশি অর্থবান বা লাভবান কিন্তু আপনি। তবে স্বাস্থ্য ভালো মানে সেটাকে বেশি পরিমাণে অর্জন করতে হবে, বেশি পরিমাণে রোজগার করতে হবে তার কিন্তু মানে নেই। মানে অত্যাধিক মেদ বা আপনার স্বাস্থ্য বেশ বড় একটা সাইজে হয়ে গেল তাহলে আপনি অনেক বেশি সম্পদের মালিক বা মালকিন হয়ে গেলেন, তাও কিন্তু একেবারেই ভুল কথা। এই স্বাস্থ্যকে থাকতে হবে একেবারেই মাপে মাপে। আপনার হাইট অনুযায়ী হতে হবে নির্দিষ্ট একটি মাপ, সেই মাপের থেকে না বেশি না কম, তবেই কিন্তু আপনি সঠিকভাবে স্বাস্থ্যবান, এটা কিন্তু বলা যেতেই পারে। অনেকে ভাবে আমি মোটা হয়ে যাচ্ছি তার মানে আমাকে দেখতে বাজে লাগছে। অবশ্যই মোটা হয়ে গেলে আমাদের প্রত্যেককেই একটু দেখতে বাজে লাগে, কিন্তু সেটা বড় বিষয় নয়। শুধু মোটা হয়ে গেলে দেখতে বাজে লাগাটা বড় কারণ নয়। মোটা হয়ে গেলে হাজারো রকমের শারীরিক সমস্যা তৈরি হতে পারে আপনার। এটা কি আপনি জানেন? এটা কি আপনার মাথায় কোনোদিন এসেছে? আপনি হয়তো আপনার আদরের সন্তানকে এত বেশি ভালোবাসেন যে তাকে খাইয়ে খাইয়ে নাড়ু গোপাল বানিয়ে ফেলেছেন, ভাবছেন এটাই আমার ভালোবাসা, কিন্তু এটা আপনার ভালোবাসা না, এটা ওর জন্য অভিশাপ। ছোটদের মধ্যে এই ওবেসিটির প্রবলেম কিন্তু এখন দেখা যায়। অল্প বয়সী ছেলেমেয়েরাও ভীষণ মোটা হয়ে যাচ্ছে অত্যাধিক বাইরের খাবার খেয়ে। বাচ্চাদের উপরে এর কি কুপ্রভাব পড়ছে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। একেবারে 8 থেকে 80 অত্যাধিক ওজন হলে বা ওবেসিটির সমস্যা থাকলে কি কি শারীরিক সমস্যা আসতে পারে সব বিষয় নিয়ে আজকে এনবিপি চিকিৎসকেরা আপনাদের সঙ্গে আলোচনা করবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। আজও তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সত্যি মোটা হয়ে গেলে আমাদের দেখতে বাজে লাগে, কিন্তু এটাই কি একটা কারণ নাকি আরো সত্যি অনেকগুলো কারণ রয়েছে যে মোটা হব না এই প্রতিশ্রুতি রাখতেই হবে? হ্যাঁ, দেখুন, মোটা হয়ে গেলে দেখতে বাজে লাগে এটা হচ্ছে একটা বাহ্যিক একটা আমাদের ব্যাপার। এটা অনেকেই আছে যারা অনেক বেশি স্মার্ট, তাদের অনেক মোটা হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু অনেক বেশি স্মার্ট, কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো কাজ করে। কিন্তু এটা নয়, মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে মানুষকে সতর্ক করা। কারণ মোটাপা যেটা ওবেসিটি আমরা বলি সেটা কিন্তু একটা মহামারীর আকার নিয়ে নিয়েছে সারা বিশ্ব জুড়ে, এবং এর থেকে বিভিন্ন ধরনের কিন্তু রোগের সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা ধরুন আমরা আলোচনা করব প্রত্যেকটা রোগ নিয়ে অল্প অল্প করে, যে যেই রোগগুলো এখান থেকে হচ্ছে, ধরুন যদি তার ওবেসিটি না থাকতো তাহলে হয়তো সেই রোগটা তার আসতো না, প্রথম কথা। যদিও বা আসার সুযোগ থাকতো সেটা অনেক কম মাত্রায় থাকতো, কিন্তু যখনই তার এটা ওবেসিটি হয়ে গেল সেখানে কিন্তু বড় বড় রোগ কিন্তু আমাদের গ্রাস করতে পারে যদি আমাদের দেখা যায় যে আমাদের ওবেসিটি হয়ে গেছে বা স্থূলতা হয়ে গেছে। তো এইটা নিয়ে কিন্তু আমাদের চর্চা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা মোটা হলে চলবে না। বা প্রথমেই বলবো যে আমি বুঝবো কিভাবে যে আমার ওজন বেড়ে গেছে। যদি আমি খুব সাধারণভাবে বলি, দেখতে হবে যদি আমি হাঁটাচলা করতে গিয়ে আমি হাঁপিয়ে যাই তাহলে বুঝতে হবে হয়তো আমার ওজনটা বেড়ে যাচ্ছে। এটা একটা কিন্তু একটা আমাদেরকে ওয়ার্নিং সাইন দিচ্ছে। অথবা দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, অথবা কোমর ব্যথা হয়ে যাচ্ছে, হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আরেকটা সাইন যে আমরা বুঝবো যে আমরা ওজন বেড়ে যাচ্ছে। এবার দেখুন, ওজন বেড়ে গেলে আমরা চোখে দেখতে পাই, কিন্তু আমরা ওটাকে কি করি, ওভারলুক করি, এড়িয়ে যেতে চাই। কারণ আমরা মনে করি হ্যাঁ এটাই আমাকে সুন্দর লাগছে, এটাই ভালো লাগছে। বাঁচার জন্য তো খাওয়ানো হয়, খাওয়ার জন্য বাঁচা আজকাল অনেকের হয়ে গেছে। তার জন্য খেতে এটা কমাতে গেলে অনেক বেশি রেস্ট্রিকশন করে দেবে, দরকার নেই, যেমন আছে চলুক, পরে তো ওষুধ আছে। কিন্তু একটা টাইমের পরে কিন্তু এই ওষুধ দিয়েও এত যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যাবে ওবেসিটির থেকে, সেটাকে কিন্তু ঠিক করা সম্ভব হবে না একদম। কারণ অনেকে সত্যি আমরা সোশ্যাল সাইটেও দেখি খুব উঁচু গলায় বলে জীবন তো একটাই, না খেয়ে কি লাভ, খেয়ে দিয়ে মরে যাব। কিন্তু সত্যি কি এটাও জীবনের মানে যে আপনি মাত্র 30টা বছর বাঁচলেন, প্রচুর খেলেন, মারা গেলেন, আপনি জীবনে কোনো কাজই করতে পারলেন না, আপনার উঠতে বসতে অসুবিধা, আপনি বিছানায় আপনার পৃথিবী হয়ে গেল, এটাও এক ধরনের মৃত্যুবরণ। জীবনটা উপভোগ করার জন্য, শুধু খাবার জন্য আমরা কিন্তু জন্মাইনি। তাই এই ওবেসিটি আপনাকে কি কি বিপদে ফেলতে পারে সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে দেখে নেব কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সুনীল চক্রবর্তী বলছি কলকাতা। আচ্ছা বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে যে আমার মানে বয়সের ইয়েতে না মানে পেটটা মানে বেড়ে যাচ্ছে। হ্যাঁ মানে বয়স কত? বয়স 30।
35? 30। 30, আচ্ছা। আপনার ওজন কত? ওজন লাস্ট যেটা মেপেছিলাম আমি 4 মাস আগে 72 ছিল। 72। আর হাইট কত আপনার? এই 5 ফুট 5। 5 ফুট 5। দেখুন আপনার যে চেহারার আদলটা, সেখানে কি আপনি বুঝতে পারছেন যে আপনার পেটের পোর্শনটা ভারী হয়ে গেছে? হ্যাঁ, একটু ভারী ভারী আমার থাকে। আর কিছু কি অসুবিধে হচ্ছে এখন? অসুবিধা পেটটা একটু মানে ভার ভার লাগে, ফুলে থাকে, এই অসুবিধা। হ্যাঁ, আরেকবার বলুন। পেটটা ফুলে ফুলে থাকে, ভারী ভারী লাগে। কাজকর্ম করতে গেলেও একটু অসুবিধা হয় নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, মাত্র 3 জামা টামা পরলে মানে ভিজে থাকে এরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, Okay. আমি বলছি। হুম, হুম, হুম। দেখুন, এই যে প্রথম কথা আমরা কিন্তু যেটা বলছিলাম যে আমরা কিন্তু চোখে দেখেই বুঝতে পারি, কিন্তু আমরা ওটা এড়িয়ে যাই যে আমাদের ওজনটা বেড়ে গেছে বা আমাদের মেদ বেড়ে গেছে, ওজন তখন বাড়া। একটু ঢিলেঢালা পোশাক পরতে একদম শুরু করি। একদম, যে হ্যাঁ। আর এখন তো ওভার সাইজ ড্রেস অনেক রয়ে গেছে, এক্সট্রা লার্জ ড্রেস বেরিয়ে গেছে, সব বিভিন্ন ধরনের কিন্তু আউটফিটস বেরিয়ে গেছে, যেটা পরলে আমার ওটাকে ঢাকা যাবে। সেটা হচ্ছে দেখার ব্যাপার, কিন্তু ভেতর থেকে যে রোগগুলো সৃষ্টি হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কি করা উচিত না করা উচিত সবই আমরা আলোচনা করব আজকে। প্রথম কথা, যে রোগগুলো আমরা দেখতে পাই সেগুলোকে নামগুলো আগে বলছি। ওজন বেড়ে গেলে সবচেয়ে আগে যেটা হয়ে যাওয়ার চান্সেস থাকবে সেটা হচ্ছে আমার হাইপারটেনশন বা হাই বিপি, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সেখানে দেখা যাবে যে ব্লাড প্রেশার বাড়তে বাড়তে একটা টাইমের পর আমার কিন্তু হার্টেরও সমস্যা হতে পারে। কারণ ব্লাড প্রেশার বাড়ে কখন? যখন দেখা যায় আমাদের রক্তের যে নালিটা, তার মধ্যে দিয়ে যে ব্লাডটা ফ্লো করে, সেই ফ্লোটা আস্তে আস্তে সেই রক্তের নালিটা সরু হয়ে আসছে। এবং এটা হয় সাধারণভাবে যে আমাদের যে অতিরিক্ত বাজে কোলেস্ট্রলগুলো যেগুলো শরীরের মধ্যে তৈরি হয়, সেগুলো যখন আস্তে আস্তে ওখানে জমতে থাকে, তখন ব্লাডের প্রেশারটা আমাদের বেড়ে যায়। এবার যখন আমাদের ওজন বাড়ছে বা ফ্যাটের ওজন বাড়ছে, যেটা ওবেসিটি আমরা বলি, সেখানে কিন্তু আমাদের কোলেস্ট্রলগুলো বাড়ে। যখনই কোলেস্ট্রল বাড়ছে তার মানে আমার কিন্তু ওই পাইপগুলো যেগুলো দিয়ে রক্ত চলাচল করে সেগুলো আস্তে আস্তে সরু হচ্ছে এবং প্রেশারটা বাড়ছে। এই করতে গিয়ে দেখা যাচ্ছে আমার হার্টের রক্তগুলো আস্তে আস্তে পৌঁছচ্ছে। তখন হার্টেরও কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় ব্লাডটা পাম্প করে আমার শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা মানে হার্টের কাজ হচ্ছে পাম্প করা, ওটা হচ্ছে একটা পাম্পিং স্টেশন। ওখানে ব্লাড আসবে, ও পাম্প করে বের করে দেবে। একবার ব্লাড ঢুকলো, সে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সে পাম্প করে আবার শরীরে ছড়িয়ে দেবে, আবার শরীর থেকে ব্লাডটা যাবে, আবার ও পাম্প করে লাংসে পাঠাবে। এইটা একটা সিস্টেম। সেখানে কিন্তু তার কষ্ট হবে। করতে করতে ওভার ইউজ যদি কিছু হয়, সেখানে দেখা যাবে হার্টের বিভিন্ন ক্ষতি হচ্ছে এবং একটা টাইমে গিয়ে দেখা যাবে হার্টের কোনো অসুখ দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে একটা বললাম। তারপরে আরেকটা দেখা যাবে, এখান থেকে আমাদের কিন্তু যখন আমাদের ওভারওয়েট বা ওবেসিটি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসের প্রবলেমও আসে। কারণ কিছু কেমিক্যাল রিয়াকশান হয় সেই সময়, যেখান থেকে দেখা যায় যে বডির মধ্যে কেমিক্যাল রিয়াকশান হয়, তাতে কি ইনসুলিনটা বডি অ্যাকসেপ্ট করতে পারে না। সে সময় কিন্তু দেখা যাবে ব্লাডে সুগারের মাত্রা বেড়ে গেছে এবং দেখা যাবে সেই ব্যক্তি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে দাঁড়িয়ে গেছে। তৃতীয়টা আমরা যেটা দেখতে পারি যে আমাদের কিডনির সমস্যা কিন্তু অনেক বেশি চান্সেস থাকে হওয়ার জন্য, যদি তার ওবেসিটি থাকে বা একটা স্থূলবহুল চেহারা থাকে, স্থূলতা যদি তার মধ্যে থাকে, চর্বির পরিমাণ যদি শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রায় থাকে, তাহলে কিন্তু কিডনিরও সমস্যা হতে পারে। প্রথম কথা কি, শরীর যখন বড় হবে সেই আকার অনুযায়ী কিন্তু শরীর থেকে বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে পিউরিফাই করবে, বাজেটা বের করে দেবে, ভালোটা ব্লাডটাকে আবার পরিশোধন করে কিন্তু ও পাঠিয়ে দেবে বডিতে। যখন বডির আকার এত বেশি হয়ে যায়, মানে নর্মাল থেকে বেড়ে যেতে একটা এত বড় হয়ে যায়, তখন কিডনির ওপরেও কিন্তু চাপ পড়ে, কিডনির এক্সট্রা কাজ করতে হয়। কিন্তু করতে করতে কি হয়, আমার ধরুন ক্ষমতা আমি 4 কেজি 5 কেজি ওজন নিয়ে চলতে পারি, এটা আমার হচ্ছে শারীরিক ক্ষমতা আমার গঠন অনুযায়ী। সেখানে যদি আমাকে কেউ ঘাড়ে 50 কেজি চাপিয়ে দেয়, তাহলে কিন্তু আমি নিতে পারবো না, আমি মুখ থুবড়ে পড়ে যাব, অথবা আমি চলতেই পারবো না। একটা টাইমে আসবে কষ্ট করতে করতে আমি আর পারছি না, তখন আমি কিন্তু হাল ছেড়ে দেবো, হাত তুলে দেবো। কিডনি বা প্রত্যেকটা ভাইটাল অর্গানের ক্ষেত্রেই কিন্তু তাই হচ্ছে এবং কিডনির কিন্তু সমস্যা হয়ে যেতে পারে সেখান থেকে। তারপরে আমরা লিভারের ক্ষেত্রে আসি, আমরা একটা কথা খুব শুনতে পারি যে ফ্যাটি লিভারের প্রবলেম। ফ্যাটি লিভারটা কি? অতিরিক্ত মাত্রায় কিন্তু ফ্যাট জমে যেতে থাকে লিভারের ওপরে এবং লিভারকে ফাংশন করতে অবস্ট্রাকশন দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে কিন্তু সেখানে লিভারের বিভিন্ন সমস্যা হতে থাকে এবং কোনো ক্ষেত্রে গিয়ে
দেখা যায় সিরোসিস অফ লিভারও কিন্তু হয়ে যেতে পারে। ফ্যাটি লিভারটাকে তার জন্য কিন্তু এটা একটা সিগন্যাল, ফ্যাটি লিভার হয়েছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা হয় সেখান থেকে কিন্তু আস্তে আস্তে, ধরুন অ্যালকোহল কেউ খাচ্ছে না তবু ফ্যাটি লিভার হয়েছে, আবার অ্যালকোহল যারা অতিরিক্ত মাত্রা কনজিউম করে সেখানেও ফ্যাটি লিভার হয়, সেখান থেকেও রোগ হতে পারে। তো এই সাবধানতাগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ওজন থেকে কিন্তু বা মোটাপা থেকে কিন্তু আমাদের বড় বড় রোগের সৃষ্টি হয়ে যাবে। একদম, মানে যারা এতদিন ধরে শুধুমাত্র মোটাপাকে মোটা হওয়াই হিসেবে কল্পনা করেছেন, বা যারা খাচ্ছে না বা যারা একটু কম খায়, যারা ডায়েট করতে ভালোবাসে, যারা স্লিম থাকতে ভালোবাসে, তাদের বারবার আপনারা নানা রকম কথা বলে বিরক্ত করেছেন বা তুচ্ছ করেছেন, তাদের এবার শোনার পর্ব কিন্তু। কারণ সত্যি ওবেসিটি বা মোটাপা আপনার জন্য হাজারো সমস্যা তৈরি করে। ডাক্তারবাবু যে রোগগুলোর কথা বললো, আমার শুনে হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে যে সত্যি এতগুলো সমস্যা হতে পারে। এখনো বোধহয় শেষ নয়, আরো অনেক কিছু কারণ কিন্তু আমরা নিয়ে আসবো আপনাদের সামনে, যে রোগটা হওয়ার জন্য আপনার মোটাপাই কিন্তু সব থেকে বড় কারণ, কিন্তু আপনি কখনো সেটা জানেনই না, বোঝেনই না। কথা বলবো বন্ধুর সঙ্গে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পায়েল দে বলছিলাম দুর্গানগর থেকে। দুর্গানগর থেকে, হ্যাঁ পায়েল, বয়স কত? আমার বয়স 22। 35? না, 22। 22, আচ্ছা বলো পায়েল, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমার রিসেন্টলি আর কি ফাস্টফুড খাবার ফলে একটু চর্বিটা বেড়েছে। এবার আমি একটু ফিট থাকতেই পছন্দ করি, কিন্তু আমার চর্বিটা বাড়ার কারণে মানে। তাহলে কি ফাস্টফুড ছাড়তে পারবে না ছাড়তে পারবে না? যদি ডাক্তারবাবু বলেন কম খেতে, সেটা শুনবে নাকি শুনবে না? কম খাওয়া যাবে বাট ছাড়া যাবে না। ওকে, শোনো, ঠিক আছে, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে এখন ওজন কত রয়েছে? ওহো, ফোনটা কেটে ঠিক আছে, যেটাই হলো আমি একটা এবার বলে দিই যে কিভাবে বোঝা যাবে। একটা তো বললাম দেখে বোঝার একটা ব্যাপার আছে, তাছাড়াও আমি 2-3টে বলছি। বিএমআই ক্যালকুলেটর বলে একটা বিএমআই ক্যালকুলেশন করতে হয়, একটা মানে ক্যালকুলেশন আছে, ঠিক আছে? বিভিন্ন নেটে সার্চ করলে পাওয়া যায় বিএমআই ক্যালকুলেশন। সেই বিএমআই ক্যালকুলেট যদি করা যায় তাহলে দেখা যাবে বডি মাস ইন্ডেক্স এটাকে বলে, ঠিক আছে? তো এখানে দেখা যাবে যাদের হচ্ছে 18.5-এর কম আছে তাদের হচ্ছে আন্ডারওয়েট। তারা 18.5-এর থেকে যাদের 24.9 আছে বিএমআই, তারা কিন্তু হেলদি। 25 থেকে 29.9 পর্যন্ত যাদের থাকবে তাদেরকে বলা হবে ওভারওয়েট, এবং যাদের 30 অ্যান্ড অ্যাবাভ থাকবে বিএমআই তারা কিন্তু ওবেসিটি, মানে সে কিন্তু একটা ডিজিজের মধ্যে অলরেডি ঢুকে গেছে। এইটা কিন্তু ক্যালকুলেট করে বার করা যায়, এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আপনি গুগলসে গেলেই পাবেন, ঠিক আছে? আরেকটা খুব সহজ উপায়, আপনি একটা কাজ করতে হবে, আপনার কিন্তু যেটা আপনার ইয়ে রয়েছে, কোমর রয়েছে, ওয়েস্ট রয়েছে, সেই ওয়েস্টের কিন্তু আপনি মাপটা নেবেন। সেই ওয়েস্টের মাপটা কোথায় নেবেন? ঠিক নাভির ঠিক ওপরে, জাস্ট একটু ওপরে। আমরা যেখানে প্যান্ট পরি সেখানে নয়, কিন্তু ঠিক নাভির ওপরটা আমাদের একটা সার্কামফারেন্সটা নিতে হবে, পুরো গোল করে ঘুরিয়ে মাপটা নিতে হবে। যেমন জামা প্যান্ট বানাতে গেলে যেমন মাপ দেয়, ওরকম মাপ, টেলারের মাপ নেয়, ওরকম নিতে হবে। এই মাপটার সাথে আপনার যে হাইট, সেই হাইটটা ক্যালকুলেশন করবেন। যদি দেখছেন আপনার হাইট আর এটার যে প্রপোর্শনটা হাফের কম আছে, হাফ বা হাফের কম, ধরুন আপনার হাইট আছে, ধরুন আমি ধরলাম 60 ইঞ্চ 5 ফিট, এবং আপনার যেটা মাপ নিলেন, ওয়েস্টের মাপ নিলেন, সেটা হচ্ছে 29, তাহলে হাফের কম হলো, ভালো হলো, বা 30 হলো, হাফ অবধি হলো। এই 20, তাহলে 60-র মধ্যে যদি হাফ হয় তাহলে 30 বা তার কম যদি হতে থাকে ওয়েস্ট সাইজ, তাহলে বুঝবেন যে এখনও আপনি সেফ আছেন। কিন্তু যদি 30 থাকে তাহলে আপনি বুঝবেন যে এখন আপনাকে সিগন্যাল দিচ্ছে ওজন কমিয়ে আনতে হবে, মানে বর্ডার লাইনে রয়েছে, ঠিক আছে? এটা আমি একটা ক্যালকুলেশন বললাম। মহিলাদের ক্ষেত্রে 31.5 হয়ে যায় তাহলে কিন্তু আপনার সচেতন হতেই হবে, আর ছেলেদের ক্ষেত্রে 37 অ্যান্ড অ্যাবাভ হয়ে গেলে কিন্তু অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে। একদম একদম, আমরা আলোচনায় আবারও ফিরবো, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যে আপনার মোটাপা আপনি কিভাবে উপলব্ধি করবেন, কেন আপনি মোটা হয়ে যাচ্ছেন, কি কি এর কারণ, বা মোটা হয়ে গেলে আপনার কি কি ক্ষতি হতে পারে শরীরে, সব নিয়ে আমরা আলোচনায় ফিরবো। তবে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুরজিতের বউ বলছি কি যে ওর না সবসময় ঠান্ডা কাশি লেগে থাকে। আচ্ছা, তো শুভজিতের বউ কোথা থেকে ফোন করছেন? আমি
কালনা থেকে বলছি। কালনা থেকে ফোন বর্ধমান করছেন। কালনা। বয়স আচ্ছা। কত? পেশেন্টের বয়স কত? বয়স কত হাজবেন্ডের? এই 42 বছর বয়স। 42 বছর বয়স। আচ্ছা, আর কোনো সমস্যা রয়েছে সাথে? হ্যাঁ, ওই বলছে নাক সুরসুর করে, দিয়ে মানে বুঝতে পারছি না, নাক দিয়ে জল পড়ে অটোমেটিক। বয়স 42 বছর বলছে। হ্যাঁ, কতদিন ধরে এটা হচ্ছে? এটা না এমনি মানে বেশি একটু 19 থেকে 20 হলেই হয়, যেমন ঠান্ডা ওয়েদার বা অতিরিক্ত গরম, একটু 19 থেকে 20 হলে এরকম হতে থাকে। আচ্ছা, আর কোনো আনুষঙ্গিক সমস্যা আছে কি? ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার এই ধরনের কিছু? না, সেটা নেই। আর নেই। আচ্ছা, উনি কি স্মোক তো করেন? সিগারেট টিগারেট খান? এমনি হালকা পাতলা মাঝে মাঝে বিড়ি খেতো আগে, আর আচ্ছা, কিছু খেতো না। ঠিক আছে। ওনার মেন হচ্ছে সর্দি কাশি হতে থাকে একটু 19 থেকে 20 হলেই, এবং সেটা ওনাকে ভোগাচ্ছে, তাই তো? হ্যাঁ। কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আর আগে? হ্যাঁ, নাক বন্ধ হয়ে থাকে। হ্যাঁ, কোনো ট্রিটমেন্ট আগে করিয়েছেন? হ্যাঁ, ওই এমনি আমাদের এদিকে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিল। আচ্ছা, ওনার ওজন কত? সেটা তো মানে দেখিনি, বুঝতে না, পারছি উনি কি চেহারাটা কেমন, ভারী না পাতলা? না, খুব ভারীও না খুব পাতলাও না, ঠিক মিডিয়ামই আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, যে ব্যাপারটা আছে এখানে দেখুন, আমাদের যে রোগ হওয়ার কারণ, প্রথম একটা বেসিক জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইমিউনিটির অভাব। ইমিউনিটির অভাব যাদের মধ্যে ক্রনিক ডিজিজ থাকে, ক্রনিক ডিজিজ যখন থাকে, আমরাই কিন্তু আমাদের ইমিউনিটিটাকে নষ্ট করি। রোগ প্রতিরোধের ক্ষমতা, দু ধরনের রোগ হয়। একটা হচ্ছে যেগুলো আমরা ক্রনিক ডিজিজ বলি, যেটা আমাদের লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করে। আমরা সঠিকভাবে জীবন যাপন করি না বলে আমাদের খাদ্য খাওয়ার ধরন ঠিক নেই, ঘুম ঠিক নেই, মেন্টাল স্ট্যাটাস ঠিক নেই, মেন্টালি আমরা অনেক বেশি খিটখিটে হয়ে যাই, টেনশন করি, এইগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি না, এগুলোর থেকে কিছু রোগ তৈরি হয় যেগুলো আমরা বলছি লাইফস্টাইল ডিজিজ। এবং এই লাইফস্টাইল ডিজিজটা যত পুরনো হচ্ছে, তখন সেই পুরনো রোগটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ। তার মধ্যে কি হচ্ছে, আমাদের বেশিরভাগ রোগই কিন্তু এখানে আসছে। যেমনি ধরুন হার্টের রোগ, লিভারের রোগ, ডায়াবেটিস, ওবেসিটি, তারপরে ধরুন কিডনির সমস্যা, গাইনির সমস্যা, যতগুলো আমরা দেখতে পাই, স্কিনের সমস্যা, এরকম অনেক সব যা দেখতে পাই বেশিরভাগই তাই। এবং এই রোগগুলো যখন কারো থাকতে থাকতে দেখা যায় তার মধ্যে, এবং লাইফস্টাইল ঠিক না থাকে, তাহলে তার মধ্যে দেখা যায় যে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তার মানে তার ইমিউনিটি কমে যায়। রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে বলা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি যখন কমে যায়, তখন কিন্তু এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এই ধরনের বিভিন্ন রোগ আমাদের শরীরে অ্যাটাক করে। এই যে নাক, এই যে ব্যাপারটা হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে সর্দি কাশি লেগেই যাচ্ছে 12 মাস, এটা ইমিউনিটির অভাবে। এই ইমিউনিটিটাকে কিন্তু বাড়াতে হবে। আমরা করোনার সময়ও দেখেছি যত রকম ডাক্তারবাবুরা পরামর্শ দিয়েছে ইমিউনিটি বুস্ট করার জন্য, ইমিউনিটিটা বৃদ্ধি করার জন্য, যাতে দেখুন আমরা ওই রোগটাকে মারতে পারিনি, রোগটা এখনও বাতাসে রয়েছে, কিন্তু আমাদের ইমিউনিটি বেড়ে গেছে বলে তার জন্য কিন্তু রোগটা আমাদের অ্যাটাক করে এখন আর কাহিল করতে পারছে না। সেই সময় আমাদের যাদের ইমিউনিটি কম ছিল তারা কিন্তু অ্যাটাক হয়েছে। দেখবেন একটা জিনিস শুনেছেন না, যখন হসপিটালে যাচ্ছে কোমরবিডিটি, মানে একটা রোগের সাথে ওই রোগটা হয়েছে তার সাথে পাশাপাশি অন্য সমস্যা ছিল, কারো হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, তারাই বেশি মারা গেছে কিন্তু। ঠিক আছে, তার মানে ইমিউনিটি সেই সময় কিন্তু তাদের কম ছিল। যাদের ইমিউনিটি বেড়েছিল বা বেশি ছিল তারা কিন্তু সেই সময় অত এফেক্ট হয়নি, হালকা এফেক্ট হয়েছে, এবং আজকে আমরা সবাই তাদেরকে নিয়ে রয়েছি। ঠিক আছে, এইটা তো আপনার হাজবেন্ডের ইমিডিয়েট ফেলে রাখবেন না। আমি বারে বারে একটা কথাই বলি, রোগকে যত পুষে রাখবেন ওটা কিন্তু আপনার ভবিষ্যতে আরও বড় কিছু আকার নিয়ে প্রকাশ পাবে। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, জেনে নিন কোথায় আমাদের এনবিপির আপনার কাছাকাছি নিয়ারেস্ট সেন্টার আছে, হেল্পলাইন নাম্বারে কল করুন, সেখানে গিয়ে এবারই দেখান। দেখবেন ইমিউনিটিটা যখনই বাড়িয়ে দেবে ডাক্তারবাবুরা যে সব আয়ুর্বেদিক পদ্ধতিতে, দেখবেন আস্তে আস্তে ওনার এই প্রবলেমটা পার্মানেন্টলি কিন্তু ঠিক হয়ে যাবে। একদম, তাহলে এটা কিন্তু করতেই হবে, তাহলে কিন্তু হাজবেন্ডের জন্য দুশ্চিন্তা অনেকটাই কমবে আপনার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি অনিন্দিতা মল্লিক বলছি, বোলপুর শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতন, আচ্ছা, বোলপুরে আমাদের চেম্বার আছে, খুব সুন্দর জায়গা শান্তিনিকেতন। বলুন কার প্রবলেম? হ্যাঁ, আমারই প্রবলেম। বয়স কত? আমার বয়স 35।
35? হ্যাঁ। আচ্ছা, কি প্রবলেম, কি ফেস করছেন বলুন। মানে আমি না স্টোভে পিকনিক করতে গিয়ে মানে স্টোভে আমার স্টোভ বাঁচছে, আমার গলা থেকে মুখটা পুরো পুড়ে গেছে, তাই ওই জন্য মানে ওই দাগ টাগ পড়ে গেছে আর কিছু কিছু জায়গা মোটা হয়ে গেছে। আরেকবার একটু বলবেন প্রবলেমটা, আমরা একটু বুঝতে অসুবিধা হলো। আর আমার পুড়ে গেছে পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ। কোন জায়গাটা পুড়ে গেছে? গলা আর মুখটা। গলা আর মুখটা কোনো অ্যাক্সিডেন্টে পুড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি চাইছেন সেই পোড়া জায়গাটাকে আবার রিকভার করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, বলছেন ডাক্তার। দেখুন, আপনি প্রথমে এটার জন্য একটা কাজ করুন, পুড়ে যেটা গেছে ওটার একটা ছবি তুলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে প্রথমে কথা বলুন, ওনারা বলে দেবে কোন নাম্বারে আপনি ছবি তুলে পাঠাতে হবে। ছবি তুলে পাঠালে এখান থেকে দেখে তারপরে বলা যাবে যে এটা কীভাবে রিকভার করা যেতে পারে। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, আপনি এটা এই কথা কাজটা করুন, তাহলেই দেখবেন আমাদের এখান থেকে রিপ্লাই পেয়ে যাবেন আপনি। একদম, কারণ স্কিন ওরিয়েন্টেড প্রচুর সমস্যার সমাধান হয়। তবে ডাক্তারবাবুর একটা কথা বলেন, স্কিন এমন একটা সমস্যা যেটা আপনার মুখে শুনে আপনার রোগটাকে নির্ণয় করাটা কঠিন হয়। স্কিনের সমস্যা বা যাই হয়েছে, একটা ছোট্ট ফুসকুড়ি হলো, সেটা ডাক্তারবাবুরা দেখবেন, তারপরে কিন্তু তার জন্য মেডিসিন সাজেস্ট করবেন। সেক্ষেত্রে দিদিভাই বলবো যে সাধারণত আমাদের মুখমণ্ডল বা গলাটাই তো আমরা বেশিরভাগ আমাদের দেখা যায়, তো সেখানে একটা ছোট্ট প্রবলেমও আমাদের মনটাকে খুব ব্যথা দেয়। সেখানে আপনি বলছেন কোনো একটা দুর্ঘটনায় পুড়ে গিয়েছেন, হতাশ হবেন না, উপায় আছে। একটা ছবি তুলুন, আপনি নিজেও তুলতে পারবেন বা অন্য কাউকে বলুন তুলে দিতে। তারপর এনবিপি দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার আগে ফোন করে সেই হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু ছবিটা পাঠান। ডাক্তারবাবু যেটা বললেন, একটু আপনাদের জন্য বলবো সেই নাম্বার দুটো 9830235527 বা 37। রিপিট করছি, 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আর চট করে বন্ধুদের জন্য বলে রাখবো, চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, তাই চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই হবে। সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাকে কিন্তু আপনারা মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন সোমবার করে, মঙ্গলবার শিবপুর চেম্বারে কিন্তু উনি থাকেন, বুধবার করে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন বালচিগুড়িতে এবং কলকাতার শোভাবাজারে, বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারেন, শুক্রবার বেলুর চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন, শনিবার দিন আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন খিদিরপুর চেম্বারে, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু রবিবার পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা শুক্রবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার বেলুর চেম্বারে এবং মঙ্গলবার ল্যান্সটাউন চেম্বারে। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। তার পাশাপাশি বলবো ডক্টর এন ভট্টাচার্যকে মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর, এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলোতে কিন্তু পাচ্ছেন। আপনি বোলপুর থেকে ফোন করেছিলেন, ম্যাডামকে কিন্তু পেয়ে যাবেন, তবে তার আগে হোয়াটসঅ্যাপে আপনার ছবিটা পাঠিয়ে দিন। আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে কিন্তু হেরিয়ায় পাচ্ছেন, মুর্শিদাবাদের বহরমপুরে পাচ্ছেন, নদিয়ার কৃষ্ণনগরে পাচ্ছেন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। তার পাশাপাশি আরও দুটো জায়গায় পাচ্ছেন। এক তো সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার দুজনে একসাথে দিল্লির চেম্বার অ্যাটেন্ড করেন এবং বাংলাদেশের চেম্বার অ্যাটেন্ড করেন। দিল্লির চেম্বার প্রত্যেক মাসে থাকে, বাংলাদেশের চেম্বার প্রত্যেক মাসের লাস্ট উইকে থাকে। একটু ফোন করে হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নেবেন, আপনাদের ডেট, টাইমিং এবং একেবারে অ্যাড্রেস সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। ডক্টর এস ঘোষালের কথায় চলে যাব, কলকাতা এবং হাওড়ার পাশাপাশি পুরো নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু উনি রয়েছে। রায়গঞ্জে ওনাকে পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটিতে চেম্বার উনি করেন। এছাড়া কিন্তু আরো কয়েকটি নতুন চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি, তার মধ্যে রয়েছে আসামের গুয়াহাটি, যেটা 28শে জুলাই চেম্বার রয়েছে। গঙ্গারামপুরে চেম্বার পাচ্ছেন জুলাই মাসের একেবারে মিডিলে। আর বনগা আমাদের নতুন সেন্টার, একেবারে নতুন সেন্টার, যেটা আগস্টের ফার্স্ট উইকে কিন্তু ওপেনিং রয়েছে। ডেটটা হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু জেনে যেতে পারবেন। তাই যাদের বনগাঁতে যোগাযোগ করার সুবিধা, তাদের এখন মধ্যমগ্রামে আসার প্রয়োজনীয়তা নেই, তারা কিন্তু বনগাঁ চেম্বারে যোগাযোগ করতে পারছেন। তবে আমরা আজকে ওবেসিটি নিয়ে আলোচনা করছিলাম, অত্যাধিক ওজন বৃদ্ধি, এটা কি আমাদের অস্থির উপরে কোনো সমস্যা ফেলতে পারে? একদম একদম। এইবার আমরা এই ব্যাপারগুলোতে আসছি। দেখুন, আমাদের কি হয়, শরীরের একটা তো স্ট্রাকচার আছে এবং এটা শরীরের স্ট্রাকচারের সাথে আমাদের কতটা স্বাস্থ্য থাকা দরকার, ওজন কতটা থাকা দরকার, এগুলো কিন্তু নির্ধারিত থাকে প্রথম থেকেই। এবার যখন তার উপরে অতিরিক্ত মাত্রায় ফ্যাট জমে যাচ্ছে শরীরের মধ্যে, তখন কিন্তু আমাদের দুটো তিনটে প্রবলেম শুরু হয়ে যায়। প্রথম কথাটা কি, আমাদের যে মেরুদণ্ডের হাড় আছে সেটার কিন্তু একটা বক্রতা থাকে, একটা স্পেসিফিক শেপ থাকে।
ঠিক আছে, এই শেপটার মধ্যে কিন্তু গন্ডগোল শুরু হয়ে যায়। আর সেখান থেকে কিন্তু দেখা যায় যে কোমরে ব্যথা শুরু হয়ে গেল। কোমরের ব্যথাটা বাড়তে বাড়তে একটা টাইমে এমনও দেখা যায় যে পায়ের নিচ দিয়ে, থায়ের পেছন দিক দিয়ে ব্যথা হচ্ছে, পা টেনে হাঁটতে হচ্ছে, সঠিকভাবে ঠিক মতো হাঁটতে পারছে না। এবং দেখা যায় যারা ধরুন অতিরিক্ত মাত্রায় গাড়ি ইউজ করেন, গাড়ি চালাচ্ছেন, 4 হুইলার 2 হুইলার যাই হোক, তাদের কিন্তু এই অতিরিক্ত ওজনের ফলে কোমরে কিন্তু একটা পার্মানেন্ট সমস্যা চলে আসছে। খুব সাবধান, এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি হয় যে অস্থি সন্ধি, যেটা আমাদের যে হাড়ের যে জয়েন্টগুলো, তার মধ্যেও বিশাল ধরনের চাপ পড়ে। এবং দেখা গেছে যারা অতিরিক্ত মোটা তাদের কিন্তু অস্টিও আর্থারাইটিস প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। এবং যাদের মানে অস্টিও আর্থারাইটিস হয়েছে তারা যদি রোগা না হতে পারে তাহলে কিন্তু দেখা যাবে তার কিন্তু মানে হাড় ক্ষয়ে ক্ষয়ে এমন ঘষে যাবে, মানে ক্ষয় হয়ে যাবে হাড় ঘষে ঘষে, যে একটা টাইম এমনও আসতে পারে সে কিন্তু পা ভাঁজ করতে পারবে না বা চট করে হেঁটে কোথাও সুস্থভাবে যেতে পারবে না। এই প্রবলেম কিন্তু হাড়ের ওপরে অবশ্যই হয়। অবশ্যই, কারণ যখন আপনারা অস্থির সমস্যা নিয়ে আমাদের ফোন করেন তখন ডাক্তারবাবুরা প্রথমে এই প্রশ্নটা কিন্তু আপনাদের করেন যে আপনার ওজনটা কিরকম, আপনি কি একটু মোটা? তাই মোটা হয়ে যাওয়ার দেখুন কতগুলো সাইড এফেক্ট রয়েছে। এখনো কি আপনার ইচ্ছে হয় যে মোটা সোটা চেহারা নিয়ে আমি ভালোই আছি? কি করে এই মোটাপা থেকে আপনি রেহাই পেতে পারেন? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কি তার উপায় রয়েছে? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা সেই দিকটা নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা, আমাদের যে এনবিপি পুরো টিম রয়েছে ওনারা বিভিন্ন সেন্টারে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়, যেটা আগেই আমাদের ম্যাডাম বলে দিলেন। তো সেই জায়গাগুলোর মধ্যে যেটা আপনার কাছে, সেই জায়গায় গিয়ে অবশ্যই আপনারা ডাক্তারবাবুদের দেখাতে পারবেন। এবং একটা কথা বলে দিই, এখানে একটা টোটাল টিম কাজ করছে, ঠিক আছে? টোটাল টিম কাজ করার লাভ এটাই, অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে নিজেদের মধ্যে, এবং কোনো ক্রিটিক্যাল যদি কোনো কেস থাকে সেটা কিন্তু স্টাডি করা হয়, শুধু একটা প্রেসক্রিপশন লিখে ছেড়ে দেওয়া হয় না। প্রত্যেকটা পেশেন্টকে যখন দেখা হয়, তারপরে দেখার পর যদি দেখছে সেই প্রবলেমটা খুব সিভিয়ার, মারাত্মক, সেখানে কিন্তু ডাক্তারবাবুরা একটা মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে নিজেদের মধ্যে। এবং তারপরে নেক্সট যখন তাকে আবার ফলো আপে থাকবে সেখানে কিন্তু সেই বিশেষ বিশেষ ব্যাপারগুলো তার সাথে শেয়ার করা হবে। এবং এখানে মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্মা থেরাপিরও কিন্তু বিশাল একটা ব্যবস্থা রয়েছে এনবিপিতে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগের জন্য কিন্তু এই পঞ্চকর্মা থেরাপি বহুত মানে খুব এফেক্টিভ হয় একদম। আর যদি আপনি সত্যি মোটা হয়ে যাচ্ছেন, রোগা হতে চান, তাহলে কি ধরনের এক্সারসাইজ আপনার করা উচিত সেই অ্যাডভাইসটাও কিন্তু এখানকার প্রত্যেকজন চিকিৎসক আপনাকে দেবেন, অর্থাৎ পেয়ে যাচ্ছেন এনবিপির কাছ থেকে। এবং এখানে কিন্তু আপনি যোগা শেখার যেহেতু সুযোগ পাচ্ছেন আরো অনেকগুলো ফ্যাসিলিটি। এই সব কিছু নিয়ে আমরা পরে একদিন নিশ্চয়ই আলোচনা করব। তবে আমি এখনই ওবেসিটির আলোচনা স্টপ করতে চাইছি না, মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু ডাক্তারবাবু থেকে আমি জেনে নেব। তবে এখন যেটা সময় সেটা হচ্ছে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপিতে তারা কেমন আছেন, কি বলছেন, সত্যি তারা ভালো আছেন, কতটা হ্যাপি তারা, শুনবো তাদের মুখ থেকে। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাজ, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো, ১৬ আনার একাধিক কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার, হেলথ, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক হেলথ, তাদের ব্রেনের যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪ 40 বছরের উপরে শ্বাসকষ্ট,
আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়ান। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে উপর দিকে উঠে গেল, সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। ঠিক কেউ আছে। কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি, উনি কিন্তু আমাকে বলেছেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের, হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন, যে আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত।
এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা পৌঁছান তারা ভালো আছে, এটা আমাদের ওভার কনফিডেন্স না, এটা প্রমাণিত সত্য। আর সে কারণেই তো আপনাদের বারবার বলি, ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ যদি থাকে এদিকে ওদিকে গিয়ে নিজেকে এক্সপেরিমেন্টের শিকার করবেন না, দীর্ঘদিন মেডিসিন খেয়ে সাইড এফেক্টের শিকার হবেন না, বাড়ির ঘটি বাটি বেচে ট্রিটমেন্টে যাবেন না, একটি নির্দিষ্ট জায়গায় আসুন যারা সম্পূর্ণভাবে আপনাকে ভালো করতে পারবেন। যাই হোক, আমরা আলোচনায় ফিরবো। আমরা ওবেসিটি নিয়ে আলোচনা করছিলাম, অনেক দিক কিন্তু শুনলাম ওবেসিটির, কিন্তু যেহেতু আমি মেয়ে সেখানে মেয়েদের দিকে একটু পাল্লা ভারী থাকবে না, এটা তো হতে পারে না। তো এখন আমি এই সময়টায় মেয়েদের নিয়ে আলোচনা করব। মেয়েরা যদি মোটা হয়ে যায় তাহলে মেয়েদের কি কি সমস্যা আসতে পারে, মানে পুরুষদের থেকে হাটকে কি কিছু সমস্যা থাকতে পারে মেয়েদের, অবশ্যই সেটা ডাক্তারবাবুর থেকে শুনবো। দেখুন, মেয়েদের ওবেসিটি হয়ে গেলে নানা রকম সমস্যা হয়, আমি অল্প করে সবগুলোই বলছি। প্রথম যেটা আমরা দেখতে পাই পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে সিস্টের, যে আজকাল যে ডাক্তারবাবুদের কাছে নিয়ে যাওয়া হয় সিস্টের প্রবলেম, এবং এটা দেখা গেছে যে মোটামুটি টিনেজার্স থেকেই কিন্তু শুরু হয়ে যায়। পিসিওডির প্রবলেমটা টিনেজার্সদের মধ্যেই খুব বেশি দেখা যায়, এবং পিসিওডি যদি কারো থাকে বা পিসিওএস যদি কারো থাকে তাহলে দেখা গেছে যে তাদের মধ্যে কি কি প্রবলেম হতে পারে। একটা হচ্ছে পিরিয়ডসের সমস্যা দেখা দেয় তাদের মধ্যে, ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, কোনো মাসে হচ্ছে কোনো মাসে হচ্ছে না, এই বা অতিরিক্ত মাত্রায় পিরিয়ডস হচ্ছে, এগুলো দেখা যায়। আচ্ছা, তার পাশাপাশি আবার দেখা যায় অনেকের কি হচ্ছে যে মহিলাদের, যে মেয়ে, তাদের দাড়ি গোপের মতো কিন্তু তৈরি হচ্ছে, দাড়ি গোপ, আনওয়ান্টেড হেয়ার, যেগুলো মানে অবাঞ্ছিত হেয়ার বলি, লোম বলি আমরা, সেগুলো কিন্তু সৃষ্টি হয়। তারপরে দেখা যায় যে অ্যাকনের প্রবলেম, সাধারণত যারা টিনেজার বা পিউবার্টির এজ, মানে বয়ঃসন্ধি কাল যেটা, ওই মোটামুটি ধরুন 13-র পর থেকে, বা এই টাইমটা 13 থেকে 19 বা 20, এই টাইমটায় কিন্তু দেখা যায় অ্যাকনের প্রবলেম হয়, ব্রণ সমস্যা হয়। কিন্তু যাদের পিসিওডি বা পিসিওএস আছে, একই মোটামুটি একই জিনিস দুটোই, তো তাদের বা এই পলিসিস্ট আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যাকনের প্রবলেম কিন্তু মারাত্মকভাবে হয়ে যাচ্ছে, এবং সেখানে কি করছে, তাদের মুখ বা সৌন্দর্য কিন্তু নষ্ট করে দিচ্ছে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে অল্প বয়সী মেয়েদের মধ্যেও। আরেকটা সাংঘাতিক ব্যাপার জিনিস যেটা মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, যে বন্ধ্যাত্ব। ওবেসিটি থেকে এমন হচ্ছে মেয়েদের, বিশেষ করে যেটা ওভুলেশন পিরিয়ড, ধরুন 15 থেকে 45, এই এজ গ্রুপের মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের কিন্তু এই বন্ধ্যাত্মক প্রবলেমটা দেখা যাচ্ছে। যারা ওভারওয়েট তাদের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মকভাবে অতিরিক্ত মাত্রায় হয়, এবং দেখা যাচ্ছে যখন ওনারা এই বেবি হচ্ছে না বলে ডাক্তারবাবুদের কাছে যাচ্ছে, তখন ফার্স্ট কিন্তু দেখছে যে তাদের ওজনটা বেশি বলে বলছে আগে ওজনটা কমাতে হবে। এটা কিন্তু হয়, এটা কিন্তু আমরা অবশ্যই আবারও আলোচনায় ফিরবো। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখে নিই। নমস্কার। নমস্কার, আমি মৌরিগ্রাম থেকে স্মিতা চক্রবর্তী বলছি। আচ্ছা, বলুন কি প্রবলেম, বয়স কত? বয়স 27। মানে আমার না, মানে অনেক অল্প বয়স থেকেই গ্রে হেয়ার, মানে তখন অনেকটা কম ছিল, একটা দুটো হয়তো ছিল, কিন্তু এখন দিন দিন যত দিন যাচ্ছে গ্রে হেয়ারটা বেড়ে যাচ্ছে। মানে পুরো যে হেয়ারটা গ্রে হচ্ছে সেটা না, মানে গোড়া থেকে কিছুটা গ্রে থাকছে, বাকিটা যেমন নরমাল হয় সেরকম সেটা আছে। ওকে ওকে, কোনো শারীরিক সমস্যা কি নিজে ফিল করো বা আছে, একটু ডাক্তারবাবুকে জানিয়ে দাও। না, এমনি কোনো তো প্রবলেম নেই। হজম কেমন হয়? হ্যাঁ, সেটা নিয়ে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। পটি ক্লিয়ার হয়? না, আছে, ওটা নিয়ে একটু ওই মানে মাঝে সাঝে ওইগুলো নিয়ে একটু প্রবলেম হয়। গ্যাস অ্যাসিডিটি? আচ্ছা, গ্যাস অ্যাসিডিটি এগুলো আছে, অম্বলের প্রবলেম আছে। আর আপনি রাত্রে কখন ঘুমোতে যান? হয় লেট নাইট হয়। লেট নাইট, আমাদের 2-2:30। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা বলবো যে হেয়ার হচ্ছে কেন কালো আমাদের, কারণ হচ্ছে মেলানিন বলে একটা পদার্থ থাকে আমাদের স্কিন বা হেয়ার, এটা আমাদের কালো। যার যত মেলানিন বেশি তার তত সেটা কালো, চুল তার বেশি কালো হবে, তার স্কিন বেশি কালো হবে। দেখবেন নিগ্রোদের মধ্যে কিন্তু কালো ব্যাপারটা অনেক বেশি। আবার দেখবেন যারা ধরুন ব্রিটিশ বা আমেরিকান, মানে নিগ্রো না, নন নিগ্রো আমেরিকান বা যারা ব্রিটিশ, তারা অতিরিক্ত মাত্রায় ফর্সা, তাদের চুলও দেখবেন ছোটবেলার থেকে মানে একটু সোনালী রঙের। কারণ হচ্ছে এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা দেখা যায় যে মেলানিন যাদের কম থাকে তাদের এটা দেখা দেয়। এইবার নর্মালি আমরা তো ইন্ডিয়ানসদের কিন্তু চুল কালোই থাকে, ঠিক আছে। এইবার দেখা গেল যেখানে চুলের গোড়ার মধ্যে থেকে মেলানিনটা সরে যাচ্ছে,
একটা পদার্থ, সেই মেলানিনটা কি একটা পিগমেন্টেশন দেয়, মানে কালো ভাব দেয়। তার মানে ওখান থেকে চুলটা যখন বেরাবে সেটা সাদা চুল হয়ে বেরাবে। এটা জেনারেলি বয়সের সাথে সাথে কিন্তু মেলানিনটা আস্তে আস্তে কমতে থাকে। তার জন্যই দেখবেন যত বয়স বাড়ে আমাদের কিন্তু চুল পাকতে থাকে, এটা হচ্ছে ন্যাচারাল। কিন্তু অল্প বয়সে চুল পেকে যাচ্ছে মানে সেখানে সমস্যা রয়েছে, কিছুর ঘাটতি থাকতে পারে বা ইন্টারনাল প্রবলেম। অনেক সময় পেটের সমস্যা থেকে দেখা যায় যে বিভিন্ন ইন্টারনাল প্রবলেম সৃষ্টি হয়, যার কারণে দেখা যায় যে মেলানিনটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা হতে পারে। মানসিক চাপ যদি অতিরিক্ত হয়, সেখানে হরমোনাল চেঞ্জ চলে আসে, সেখান থেকে মেলানিনটা নষ্ট হয়ে চুলগুলো সাদা হতে থাকতে পারে। এরকম অনেকগুলো কারণ আছে এবং সেগুলোর জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। প্রথম কি হবে, ট্রিটমেন্টটা যে চুলগুলো এখন আছে সেগুলো যাতে আরও কালো না, আরও যাতে সাদা না হয়ে যায় সেগুলোকে কন্ট্রোল করা যাবে, এবং যেটা হয়ে গেছে সেটা আস্তে আস্তে করে সেটাকে কিন্তু যাতে পিগমেন্টেশনটা আবার আসে তার ট্রিটমেন্ট করতে হবে। এর জন্য আপনার কি করতে হবে, প্রথমেই দেরি না করে, কারণ দেখুন আপনার 27 বছর বয়সে যদি এই প্রবলেমটা থাকে, এবার আপনি বলবেন যে একটু বেশি বয়সে আমি তো কালার করেই নেব, তাহলে কিন্তু সলিউশন হলো না। আর একটা জিনিস রাখবেন, বুঝবেন, যখনই কালার করা শুরু করে কেউ, হয়তো প্রথম দিকে অল্প চুল পাকা দেখা যায়, দিনের পর দিন ওই কালারের যে এফেক্ট, সেটাও একটা কেমিক্যাল, তার একটা কিন্তু এফেক্ট রয়েছে যেটা চুলের গোড়ায় যায়, এবং আস্তে আস্তে দেখা যায় প্রথমে হয়তো 100টা চুল পাকা ছিল, তারপরে আস্তে আস্তে 200, তারপরে আস্তে আস্তে একটা টাইম এমন হয় চুল যদি কালার না করে সে বেরোতেই পারছে না ঘর থেকে, ঠিক আছে, এই কন্ডিশনেও কিন্তু চলে আসে। খুব সাবধান। তাই বলবো দেরি না করে হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, এক্ষুনি দেখান, এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনার প্রবলেমটা আর বাড়তে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে প্রবলেমটা অলরেডি সৃষ্টি হয়েছে সেটাকেও কমিয়ে আনা যাবে। দেরি করবেন না। আমাদের এনবিপি আয়ুর্বেদাতে সব ধরনের ট্রিটমেন্ট হয় এবং খুব ভালো রেজাল্ট আপনারা টিভিতে সেই প্রোগ্রামগুলো যেগুলো দেখছেন তাতে শুনতেই পাচ্ছেন পেশেন্টের ফিডব্যাক। তো এক এক সময় এক একজনের ফিডব্যাকগুলো দেখানো হয়। তো এটা আপনারা একটাই কথা বলবো, আয়ুর্বেদা চিকিৎসা এমন একটা চিকিৎসা পদ্ধতি, ভারতের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, শুধু ভারতে নেই, বিশ্বের যে প্রাচীন চিকিৎসা তার মধ্যে একটা বড় চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। তার জন্য এর সাহায্য নিন, পার্মানেন্টলি গোড়া থেকে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করুন। এখানের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু আপনাদেরকে সবসময় সঠিক পরামর্শ দেবে এবং খুব আন্তরিকভাবে কিন্তু আপনাদেরকে এই প্রবলেম থেকে সমাধান দিতে পারবে। একদম। আর ওবেসিটি নিয়ে যখন কথা বলছি তখন আপনারা শুনছেন যে এতগুলো প্রবলেম যেখানে আসছে তার সমাধান কি রয়েছে, অবশ্যই এনবিপি তে কিন্তু রয়েছে। তবে তার আগে আমরা মহিলাদের বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলছিলাম, সেটাও শুনুন। হ্যাঁ, এই যে ব্যাপারটা বললাম আমি, যেখানে দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি আসতে চাইছে না, সেখানে যখন একজন গাইনোকোলজিস্টের কাছে যাওয়া হয় তারা কিন্তু এটাই বলে আগে ওজনটা কমান, কারণ ওজন না কমালে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে ব্লকেজ চলে আসে, আমাদের যে ওভারিয়ান টিউব আছে তার মধ্যে অনেক সময় ব্লকেজ আছে, সেগুলোও কিন্তু কারেকশন করানো যায় আয়ুর্বেদার মাধ্যমে। আয়ুর্বেদা পঞ্চকর্মা এমন একটা থেরাপি যেখানে বন্ধ্যাত্বকেরও কিন্তু চিকিৎসা হয়। আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছে যারা আয়ুর্বেদ নিয়ে এতদিন ধরে কাজ করছে, এত বছর ধরে কাজ হচ্ছে, অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছে যারা হচ্ছে এই পঞ্চকর্মা স্পেশালিস্ট। এই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু বন্ধ্যাত্বকেরও চিকিৎসা হয়। অবশ্যই একটা কাজ করতে হবে, অনেক কিছু ট্রাই করে যখন সব কিছু ফেল হয়ে গেল তারপরে না এসে প্রথমেই আসুন। এখানে কোনো সার্জারির ব্যাপার নেই, এখানে কিন্তু অথেন্টিক্যালি আয়ুর্বেদ চিকিৎসা করা হয়, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করা হয়। আপনারা জানেন, এটা আমাদের সবসময় বলে দেওয়া হয়। এখানে আসুন, ডাক্তারবাবুদের সাথে আলোচনা করুন এবং প্রপার ট্রিটমেন্টটা নিয়ে আপনি কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন এখান থেকে নিয়ে যেতে পারবেন। একদম। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ওবেসিটির সমস্যার জন্য কিন্তু সত্যি প্রেগন্যান্সিতে প্রবলেম, বহু মেয়েরা কিন্তু ফোন করে যে বাচ্চা হতে প্রবলেম হচ্ছে, তার জন্য অনেক জায়গায় গেছি, সেরকম কোনো রেজাল্ট পাচ্ছি না। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে, অবশ্যই কিন্তু ইনফার্টিলিটি ট্রিটমেন্ট রয়েছে, বন্ধ্যাত্ব ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু তার আগে নিজে নিজে ট্রিটমেন্টটা একটু করুন। মেডিসিন কিনে ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করতে বলছি না। আর ডাক্তারবাবু সবসময় বলছেন, ডাক্তারবাবু আজকে তিনিও আমাদের কিন্তু বলছেন, যখন আমার মনে হচ্ছে আমার ওজন বৃদ্ধি হচ্ছে তখন এই ভাবছি দেখছি না করে একটু এক্সারসাইজ করা, একটু মর্নিং ওয়াক করা, এগুলো কি আমাদের করা উচিত না, বা একটু খাদ্যকে একটু নিয়ন্ত্রণে আনা? হ্যাঁ, একদম একদম। আমাদের দেখুন একটা যেটা দিনাচারিয়া বলে আয়ুর্বেদাতে, মানে আমি সারাদিনে কি করব, তার মধ্যে কিন্তু আমাদের একটা রুটিন অভ্যাস আমাদের ফলো করতে হবে, ডেইলি হ্যাবিট করে নিতে হবে যে আমি ঘুম থেকে উঠে কি করব,
এবং সারাদিন কিভাবে চলবে, রাতে কখন ঘুমোবো, ঘুমানোর আগে কি করা উচিত, ঘুম থেকে উঠে কি করা উচিত, জল কিভাবে খাওয়া উচিত, খাদ্য খাবার কোনটা আমার জন্য উপযুক্ত। আয়ুর্বেদার মতে কি হয়, আমাদের যে বডি টাইপ আছে তার উপরে নির্ভর করে কিন্তু ডায়েট করা হয়। নর্মাল ডায়েটের চার্টের সাথে কিন্তু আয়ুর্বেদা ডায়েটের চার্টের সাথে কিছু তফাৎ থাকবে। আমরা কি বলি যে আয়ুর্বেদাতে কিন্তু এটা বলছে যে আপনার খাওয়ার ধরন কিন্তু একটা বিশাল মারাত্মক গুণ, মানে একটা প্রভাব ফেলে আপনার শরীরের ওপরে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, আজকাল দেখবেন বেশিরভাগ বাড়িতেই যখন মাংস রান্না করা হচ্ছে সেটাকে ম্যারিনেট করা হয়, মানে আগে থেকে সেটাকে অনেক কিছু মশলা টশলা মেখে রেখে দেওয়া হয় যাতে ওই মাংসটা একটু সফট হয় অথবা সেখানে মশলাগুলো ঢুকে যায়। তার মধ্যে দেখবেন দই দেওয়া হয়। এই দই খাওয়ারও কিন্তু অনেক নিয়ম আছে। রাতেবেলা দই খাওয়াটা উচিত না, দই কোনো সময় গরম করে খাওয়া উচিত না, ফ্রিজ থেকে বের করেও খাওয়া উচিত না, নর্মালি দইটাকে বার্ন করানো উচিত না, এটাই আমি বলতে চাইছি। এবার যখন ম্যারিনেট, মানে দই কিসে থেকে তৈরি হচ্ছে, দুধ থেকে তৈরি হচ্ছে, দুধ আর মাংস কিন্তু একসাথে খাওয়া উচিত না, তার জন্যই দই দিয়ে মাংসটাকে মেখে রেখে দেওয়া উচিত না, এটা মাথায় রাখবে। বা মাংসতেও আমার দই দেওয়া উচিত না, তার মানে একদমই একদম ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। দইয়ের সাথে আপনি কি খাবেন না, আমরা রায়তা বানিয়ে খাই, দইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে রায়তা বানানো উচিত না। এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা একজন ডাক্তারবাবুর কাছে গেলেই কিন্তু সঠিক পরামর্শটা পাবো। কারণ আমি একটু মাঝখানে থামিয়ে বলছি, এটা আমার মাথায় ঢুকলো তাই যে চিকেনে আমি হয়তো খাওয়াটা উচিত না। এবার আমি ভেজিটেরিয়ান, আমি কোনো একটা নিরামিষ রান্নাই করছি, কিন্তু তার মধ্যে আমি দই দিয়ে রান্নাটাকে কষাচ্ছি, সেটাও তার মানে করা উচিত নয়। হ্যাঁ, কারণ হচ্ছে গরম করা উচিত না দইটাকে, একদম মানে দইকে কোনোভাবে কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এটাই, এমনকি এই কাডি বলে একটা হয়, নন বেঙ্গলির একটা ডালকে প্রসেস করে কাডি, তার মধ্যে দই দেয়, বেসন থাকে, অনেক কিছু থাকে, সেখানেও কিন্তু দইটাকে বার্ন করানো উচিত না। যখন জিনিসটা খুব হালকা আঁচে থাকে সেই টাইমে দইটা দিয়ে করতে হবে, যেহেতু ওটা একটা ফুড হ্যাবিট, তো সেটাকে একদম অ্যাভয়েড না করতে পারলেও কিন্তু তার একটা সিস্টেমে চলে আসতে হবে। এই যে আমরা খাদ্য খাবার খাচ্ছি, কোন খাবারের পর কোনটা উচিত কোনটা উচিত নয়, ভাতের পাতে বা খাবারের সাথে সাথে কিন্তু ফল খেয়ে ফেলা উচিত নয়। ফলেরও একটা নির্দিষ্ট টাইম আছে, আমার বডি টাইপ অনুযায়ী কোন ফলটা আমার খাওয়া উচিত এগুলো জানতে হবে। এগুলো পরামর্শ কিন্তু এনবিপিতে এলে আপনি ডিটেইলস কিন্তু একটা আলোচনার মাধ্যমে কিন্তু আপনি সব মানে ব্যাপারগুলো জেনে যেতে পারবেন, সব একটা কিন্তু একটা প্ল্যানিং আপনি কিন্তু করে নিয়ে যেতে পারবেন। যারা সুস্থ রয়েছেন তাদেরকেও বলবো একবার এনবিপিতে আসুন, এখান থেকে একটা কিন্তু পরামর্শ নিন। লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটা বলি আমরা, যে নিজের মানে লাইফস্টাইলটাকে কিভাবে ম্যানেজ করব সব কিছু। কারণ কি, একটা রোগ হওয়ার জন্য কিন্তু আমাদের পুরো লাইফস্টাইল মানে দায়ী থাকে। কখন ঘুমোচ্ছি, কখন খাদ্য খাবার খাচ্ছি, কি খাচ্ছি, কোনটা খাবো না, আমার শরীরের জন্য কোনটা ঠিক কোনটা খারাপ। আপনি যদি সুস্থভাবে যে বেঁচে থাকতে চান, বেশি দিন বেঁচে থাকতে চান এবং আপনার কর্মক্ষমতা যত জীবনের লাস্ট দিন অবধি ঠিক থাকে, তাহলে কিন্তু আয়ুর্বেদার হাত ধরতে হবে। একদম, আয়ুর্বেদার হাত থাকুন, ধরুন এবং সুস্থ সুন্দরভাবে বাঁচুন। আয়ুর্বেদার আরেক নাম মায়ের যত্ন। মা যেরকম সন্তানকে ভালোবাসে, যত্ন করে, একেবারে সেখানে স্বার্থ একদমই থাকে না। আয়ুর্বেদ একটা প্রকৃতি, একটা প্রাকৃতিক উপকরণ, তার সাথেও আপনার সম্পর্কটা এরকম মায়ের মতন কিন্তু স্নিগ্ধ সুন্দর, তাই এটাকে কখনোই ছেড়ে যাবেন না। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি, দেবু ঘোষ। হ্যাঁ বলুন দেবুবাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে রাতে ঘুম খুব কম হয়, প্রচুর। বয়স কত আপনার? বয়স 50। 50। কোনো শারীরিক সমস্যা আছে একটু বলে দিন। কোনো সমস্যা নেই, কিছু নেই। আচ্ছা, আপনার কি ধরনের কাজ? কাজ বলতে আমি একটু কোনো ক্যান্টিনে কাজ করি। সরি, ক্যান্টিনে রান্নার কাজ। আচ্ছা, রান্নার কাজ। এবার আপনি সারাদিন ধরুন ওখানে কাজ করছেন এবং আপনার খাদ্য খাবারটা রাতে কেমন হয়? কি ধরনের খাদ্য খাবার খান রাতে? রাতে সব রকম খাবার, হয়তো কোনো ডাল হলো, কোনোদিন মাংস হলো, ঠিক নেই। আচ্ছা, মানে একটু ভারী খাবার দাবার হয় তো? ভারী হালকা সব রকম মিলেমিশে হয়। আচ্ছা, আর এমনি মানসিক চাপ রয়েছে? মানসিক চাপ এতটা নেই। মানসিক চাপ নেই, কিন্তু আপনার হচ্ছে। আর সুগারের কোনো প্রবলেম রয়েছে আপনার? বারে বারে পেচ্ছাপ করতে যেতে হয় রাতে? না, সেরকম কোনো প্রবলেম নেই এতটা। আচ্ছা, শুধু রাতে ঘুম হচ্ছে না, তাই তো? ঘুমটা খুব কম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, এই ঘুম কিন্তু একটা সাউন্ড স্লিপ হতে হয়, মানে একদম মানে ঘুমটা এমন হবে একটা যেন কোনো ডিস্টারবেন্স না আসে ঘুমটার মধ্যে। মোটামুটি 7 ঘন্টা একদম প্রাপ্তবয়স্কের ঘুম, মরার মতন একদম ওরকম হবে, যাতে
কোনো রকমভাবে ডিস্টার্ব কেউ করতে না পারে এমন একটা ঘুম হতে হবে, ঠিক আছে। এবার সেটা বিঘ্ন ঘটে অনেকগুলো কারণে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ যদি অতিরিক্ত মাথায় ঘোরে, সেই সময় যখন আমাদের একটা স্ট্রেস হরমোন সিক্রেশন হতে থাকে, বেশি বাড়ে, তখন কিন্তু আমাদের ঘুমটায় বিঘ্ন ঘটে। এটা হচ্ছে একটা। সেটা ধরুন আপনার নেই, তাহলে এমন হতে পারে আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন, রাতের বেলা বেশি রিচ খাবার খেলে সেটা যদি সুপাচ্য না হয়, মানে ভালো করে হজম না হয়, তাহলে কিন্তু আপনাকে শরীরের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি করে। সেটা হয়তো আমরা সবসময় বুঝতে পারি না যে পেট ভার হয়ে আছে, কিন্তু শরীরের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে, সেখান থেকে কিন্তু ঘুমের একটা প্রবলেম হতে পারে। আবার অনেক সময় এটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদমই হয় না, তার জন্য কি হচ্ছে আপনি সারাদিন কোনো মানে ক্লান্তি ভাবটাই আসে না, যার জন্য আপনার রাতে ঘুম আসছে না। এছাড়াও যদি আপনার ঘুম না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার পরিস্থিতি, যেই জায়গাটায় আপনি ঘুমোচ্ছেন তার কিছু কিছু মেনটেন করতে হবে। একটা জিনিস করুন, প্রথম কথা, খাবার খেলেও একটা না ঘুমের একটা তন্দ্রা আসে। এবার ধরুন আপনি খেলেন 10টায়, এবার আপনি 1টায় ঘুমোচ্ছেন, তাহলে কিন্তু আপনার ঘুমে এমনিই বিঘ্ন ঘটবে। এই যে তন্দ্রা ভাবটা আসে খাবার পর, তখন কিন্তু কি হয়, আপনার খাদ্য খাবার যখন খাবেন না, আপনার পুরো বডির যে এনার্জিটা তখন কোথায় কাজ করে, আপনার খাদ্য খাবারটা হজম করার জন্য। সেই সময় থাকতে থাকতে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন ঘুমটা অনেক বেটার আসে। আর দেখবেন অনেক সময় আমরা দেখি না, দুপুরবেলাও ধরুন ভাত খাওয়ার পরে একটু ঝিমুনি আসে, কেন? সেই সময় কিন্তু পুরো এনার্জিটা খাদ্য খাবার হজম করাতে কাজে লেগে যায় আমাদের শরীরে। তার জন্য এটা মাথায় রাখবেন, অনেক লেট নাইটে ঘুমোবেন না। আরেকটা হচ্ছে, একটা নিয়ম করে আপনি ঘুমানোর আগে একটা পরিবেশটাকে সুন্দর রাখুন, ও লাইট জ্বালিয়ে রাখবেন না। নীল লাইট তো রাখবেনই না ঘরের মধ্যে ঘুমানোর সময়, একদম অন্ধকার করে ঘুমোন, অথবা লাল লাইট রাখতে পারেন, তাতে প্রবলেম হয় না কিছু। দ্বিতীয়ত, মানে ঘুমানোর মানে মোটামুটি খাবার ঘন্টা 2-1-এর মধ্যে ঘুমিয়ে পড়বেন। লেট নাইট করবেন না, মানে অনেক রাতে ঘুমটা করবেন না, ঠিক আছে। খাবারটা একটু আর্লিয়ার করলেন, ধরুন আপনি 9টা থেকে 10টার মধ্যে খেলেন, আপনি 11:30-12টার মধ্যে ঘুমিয়ে পড়লেন, এরকম একটা মেনটেন করুন। কারণ সেই টাইমে কিন্তু বডি রিপেয়ার করে, রাত্রেবেলা মিডনাইটে বডি নিজেকে রিপেয়ার করে, যত কাটা ছেঁড়া নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো সব ঠিক হয় রাতের বেলা। সেই সময় ঘুমের মধ্যে থাকলেই কিন্তু আপনার সব কাজগুলো ঠিক হবে। আর যদি ঠিক মতো ঘুম না হয়, পরের দিন দেখবেন আপনার কেমন লাগছে, লেথার্জি লাগলে, কাজ করতে কোনো এনার্জি পাচ্ছেন না। তার সাথে সাথে একটা কাজ করুন, ঘুমোতে যাওয়ার আগে একটা ফুট বাথ নিন, হালকা গরম জলের পাটা কিছুক্ষণ চুবিয়ে রাখুন, তারপর ওখানটায় ভালো করে মুছে পরিষ্কার হয়ে শুকনো করে পাটা, তারপরে ঘুমোতে যান। পাটাকে হালকা ঢেকে রাখবেন, যাতে ডাইরেক্ট এসি বা ফ্যানের হাওয়া ডাইরেক্ট না লাগে। এইটা একটু মেনটেন করুন। এগুলো করার পরেও যদি দেখছেন আপনার ঠিক হচ্ছে না, বুঝবেন ভিতরে কোনো বড় সমস্যা আছে, যেটা ডিটেক্ট হচ্ছে না। তার জন্য কিন্তু ডাক্তারবাবুর কাছে আসতেই হবে। ফেলে রাখবেন না, আজকে ঘুমোচ্ছে না, কালকে কিন্তু নতুন উপসর্গ আপনার শরীরে চলে আসবে, বড় কোনো রোগের কিন্তু সিমটম এগুলো। যদি অল্পতে, আমি যেরকম বললাম, এই এতটুক করে যদি আপনার ঠিক না হয়, তাহলে ফেলে রাখবেন না একদিনও, অবশ্যই আসবেন, এসে আমাদের এখানে ডাক্তারবাবুদের এনবিপিতে কনসাল্ট করুন, ওনাদের পরামর্শ নিন, ওনারা কিভাবে আপনাকে মেডিসিন খেতে বলছে, কি মেডিসিন দিচ্ছে, কি করতে করুন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। একদম। আর চট করে একটু বলে রাখবো, আরো একবার জিনিস ফোনে আছেন, তিনি একটুখানি সময় দেবেন, যে চেম্বার কোথায় কোথায় রয়েছে। মধ্যমগ্রামে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন শিবপুরে, হাওড়া শিবপুরে পাচ্ছেন কিন্তু মঙ্গলবার করে, বুধবার করে বালটিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার আমতলায় পাচ্ছেন, শুক্রবার কিন্তু আপনারা বেলুড়ে পাচ্ছেন, শনিবার দিন খিদিরপুরে পাচ্ছেন, রবিবার দিন ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকেও কিন্তু পেয়ে যাচ্ছেন, ম্যাডামকে পাচ্ছেন শুক্রবার করে কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, সোমবার বেলুড়ে পাচ্ছেন এবং মঙ্গলবার করে ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে আপনারা কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। তার পাশাপাশি ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর এতগুলো গুরুত্বপূর্ণ চেম্বারে পাচ্ছেন। ডক্টর এ হালদারকে আপনারা হেরিয়ায় পাচ্ছেন, বহরমপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, হলদিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন। এছাড়া কিন্তু দিল্লি এবং বাংলাদেশ চেম্বারে অবশ্যই পাচ্ছেন। দিল্লি এবং বাংলাদেশ চেম্বার সম্পর্কে বিস্তারিত জানতে হলে হেল্পলাইন নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হবে। প্রত্যেক মাসে কিন্তু চেম্বার থাকে।
ডক্টর এস ঘোষালকে আপনারা নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছেন, হাওড়া এবং কলকাতা পাওয়ার পাশাপাশি নর্থ বেঙ্গলে পাচ্ছেন, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, তাছাড়া মালদায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, শিলচরে পাচ্ছেন, গুয়াহাটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন অনেকগুলি কিন্তু চেম্বার, যেমন আসামের গুয়াহাটিতে চেম্বার রয়েছে 28শে জুলাই, একেবারে প্রথম চেম্বার, সে কারণে কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মা থাকবেন। গঙ্গারামপুরে চেম্বার রয়েছে, সেটাও কিন্তু জুলাইয়ের মিডিলে, সেখানেও কিন্তু থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এছাড়া কিন্তু আপনাদের জন্য নতুন আরেকটি চেম্বারের আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছি, সেটা হচ্ছে বনগাঁ। আগস্টের ফার্স্ট উইকে কিন্তু বনগাঁ চেম্বার রয়েছে এবং সেখানেও প্রথম দিন থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং তার সাথে অবশ্যই থাকবেন প্রত্যেকটি চেম্বারে অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? অজয় দাস বলছিলাম। কোথা থেকে? কালীঘাট থেকে। কালীঘাট থেকে। বলুন অজয় বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমি ডাক্তারবাবুর কাছে আগে দেখিয়েছিলাম। আচ্ছা, হেয়ার ফল, মানে এনবিপি তে এসেছেন আগে? হ্যাঁ, আমি আচ্ছা উনি দেখিয়েছিলাম। এই হেয়ার ফলে প্রচন্ড সমস্যা ছিল। তবে সমস্যাটা ঠিক হয়ে গেছে, প্রায় মাসে হয়ে যায়, এখন আর হেয়ার ফল হচ্ছেও না, এটা অতিরিক্ত হচ্ছিল, আর চুলো যেটা পেকে যাচ্ছিল সেটা এখন হেয়ার ফলের পুরো সমস্যাটা আমার পুরো ইয়ে হয়ে গেছে। বাহ বাহ বাহ, এটা ভালো খবর যে আপনার হেয়ার ফলের প্রবলেমটা এবং গ্রে হেয়ারিং এর প্রবলেমটাও কমে গিয়েছে। হ্যাঁ, এখন কোনো প্রশ্ন আছে? সমস্যা হচ্ছে মানে আমার দিন কোনো ডাস্ট অ্যালার্জি, মানে যখনই আমার কোনো ধুলো বালি বা রাস্তায় যদি কোনো সময় না এত পরিমাণে হাঁচি হচ্ছে, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, হাঁচি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই অ্যালার্জিটা একটা কি হয়, অ্যালার্জেন বলে একটা পদার্থ, সেটা যখন শরীরের মধ্যে ব্লাডের মধ্যে বেড়ে যায় তখনই কিন্তু এই প্রবলেমগুলো হয়। তার বিভিন্ন কারণ থাকে, মানে কারোর জন্য ধরুন এই যে আপনি বললেন ডাস্ট, কারো ফুড অ্যালার্জি, এবং বিভিন্নভাবে কিন্তু এই অ্যালার্জিগুলোর সৃষ্টি হয়। এটা কি করতে হবে? প্রথমে হচ্ছে এটাকে অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে প্রিকশন, এটা অ্যাভয়েড করতে হবে। এবং যেটার কারণে আপনার অ্যালার্জিটা বাড়ছে, মানে রিয়্যাক্ট করছে বডি, সেইটাকে কিন্তু সারাতে হবে। নাহলে কিন্তু সারা জীবন এটা আস্তে আস্তে কিন্তু একটা টাইমে হবে যে ডাস্ট অ্যালার্জি থেকে কিন্তু ব্রিদিং প্রবলেম সৃষ্টি হয়, তখন কিন্তু ওই ইনহেলার এগুলোর কিন্তু হেল্প নিতে হবে আপনার, নাহলে কিন্তু তখন আর কাজ করবে না কিছু, মানে বডি নাহলে রিয়্যাক্ট করবে না ঠিক মতো, ব্রিদিং প্রবলেম হবে, নিঃশ্বাসের কষ্ট হবে, অক্সিজেন সাপ্লাই কমবে শরীরের, এগুলো হয়। তো এই জায়গায় যাতে না যেতে হয়, আপনি তো উপকার পেয়েছেন, নিজেই জানেন সেটা, তো অবশ্যই বলবো এই ব্যাপারটার জন্য, অ্যালার্জির ব্যাপারটার জন্য আপনি চলে আসুন আমাদের, আরেকবার দেখিয়ে নিন ডাক্তারবাবুদের, দেখিয়ে নিয়ে এটা ট্রিটমেন্ট করান। আর এখন প্রিকশন নিন নর্মালি, যে যখনই আপনি বাইরে গেলে যদি হচ্ছে, তাহলে বাইরে যাওয়ার সময় একটু মাস্ক ব্যবহার করুন যেই এরিয়াতে আপনার ওই ডাস্ট বেশি আছে, ঠিক আছে? যেই পরিস্থিতিতে গেলে আপনার প্রবলেম হচ্ছে সেই পরিস্থিতিটাকে একটু অ্যাভয়েড করুন। যদি যেতেই বাধ্য থাকেন যে না গেলে হবে না, তাহলে সেখানে মাস্ক ব্যবহার করুন, তাহলে আপনার প্রোটেকশন হবে। এটা হচ্ছে প্রিভেনশন, এবং ট্রিটমেন্টটা করলে আপনার ওটা কিওর হয়ে যাবে। যে কারণে অ্যালার্জিগুলো সৃষ্টি হচ্ছে সেই কারণটা কিন্তু আপনার ঠিক করাতে পারবে শুধু আয়ুর্বেদাতেই, অন্য কোনো প্যাথিতে কিন্তু এটা ঠিক করা সম্ভব হয় না। আয়ুর্বেদ এমন একটা প্যাথি যার মাধ্যমে এটা গোড়া থেকে কিন্তু সারানো যাবে, ঠিক আছে? তার জন্য ফেলে না রেখে চলে আসুন তাড়াতাড়ি ডাক্তারবাবুদের কাছে, এনবিপিতে এসে দেখান এবং এই জিনিসটার থেকে আপনি নিজেকে মুক্ত করে নিন। একদম। পাশাপাশি আমরা জানি যে ক্রিটিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ক্রনিক ডিজিজের সমস্যার সমাধান রয়েছে এনবিপিতে। তার পাশাপাশি আপনাকে যদি মেডিসিন দীর্ঘদিন ধরে খাচ্ছেন অন্য কোনো প্যাথিতে, সেটা খাওয়ার প্রয়োজনীয়তা নেই, অপারেশনের কোনো প্রয়োজনীয়তা নেই, ইনজেকশন পুশ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এই সব কিছুর বাইরে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। আমাদের ভারতবর্ষে উন্নত মানের পঞ্চকর্মা মানে দক্ষিণ ভারত, সেই পঞ্চকর্মার আধুনিকরণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এনবিপিতে। তাই সে কারণে আপনাদের এনবিপিতে কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এবং যারা এনবিপিতে আসে তারা যে খুব ভালো রেজাল্ট পায়, আপনারা দীর্ঘদিন এনবিপির সঙ্গে যুক্ত আছেন, আপনারা তো সামনে থেকে সেই ফিডব্যাকগুলো দেখতেই পান। একদম। দেখুন, আমরা যখন পেশেন্টরা যখন আমাদের সাথে কথা বলে, তখন ওনাদের যে মনের যে একটা শান্তি বা আনন্দ যেটা আমরা দেখতে পাই, ওটা হচ্ছে একটা বড় পাওনা আমাদের এনবিপি সব টিমের জন্য। কারণ হচ্ছে ট্রিটমেন্ট হলো, সুস্থ হয়ে চলে গেল, আমরা সেটা জানলাম যে যখন পেশেন্ট আসছে না সুস্থ হয়ে গেছে, কিন্তু যখন এসে আবার নেক্সট অন্য কাউকে নিয়ে আসছে, অথবা ওনারা আমাদের সাথে ফোনে কথা বলছে বা মানে কি বলবো আনন্দ প্রকাশ করছে যে আমি এখন এতটা ভালো রয়েছি, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা। একদম। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে পরবর্তী এপিসোডে আবারও আপনাদের জন্য অন্য কোনো সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।